ফেনী সীমান্তে বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধার হওয়া এসব শাড়ির বাজার মূল্য প্রায় ৬২,৭০,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। রোববার ১০ই মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের আওতাধীন অলিনগর বিওপির বিশেষ টহল দল চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহভাজন কিছু স্থান ও পরিবহন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত এসব পণ্য আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে শুল্ক, গোয়েন্দা এবং সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে। ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান দমনই তাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একসময় হামমুক্ত হিসেবে স্বীকৃতি পাওয়া জাপান আবার হামের সংক্রমণ নিয়ে উদ্বেগে। বিশ্বের অন্যতম উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে নতুন করে হামের প্রকোপ দেখা দিয়েছে, যা স্বাস্থ্য খাতে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এনএইচকে-এর প্রতিবেদনে জাপান ইনস্টিটিউট ফর হেলথ সিকিউরিটির তথ্য তুলে ধরে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ইতোমধ্যে শনাক্ত হয়েছে ৪৩৬ জন রোগী, যা গত এক দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ৭৪৪ জন আক্রান্ত হয়েছিল। তবে স্বস্তির খবর হলো, এ বছর এখন পর্যন্ত হামে কারো মৃত্যু হয়নি। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে টোকিও এবং এর আশেপাশে ৩টি শহরে। এই অঞ্চলেই শনাক্ত হয়েছে ১৮৩ জন রোগী, যা মোট আক্রান্তের প্রায় অর্ধেক। পাশাপাশি কয়েকটি এলাকায় গুচ্ছ সংক্রমণের ঘটনাও সামনে এসেছে। বিশেষজ্ঞদের ধারণা, বিদেশ ফেরত নাগরিক কিংবা বেড়াতে আসা বিদেশি পর্যটকদের মাধ্যমেই ভাইরাসটি জাপানে প্রবেশ করেছে। শুরুতে নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে সংক্রমণ এসেছে বলে মনে করা হলেও এখন সম্ভাব্য উৎসের তালিকা আরও বড় হচ্ছে। বাংলাদেশে হামে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে শিশুদের সংখ্যা বেশি হলেও জাপানে উদ্বেগ বেশি বয়স্কদের নিয়ে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। মাইনিচি শিনবান জানিয়েছে, বিদেশ থেকে ভাইরাস আসার পাশাপাশি কম টিকাদান হারও এবারের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। জাপানে নিয়মিত হামের টিকাদান কর্মসূচি ২ ডোজ ভিত্তিক। প্রথম ডোজ দেওয়া হয় শিশুর ১ বছর বয়সে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগের বছরে। এই ২ ডোজ পদ্ধতি চালু হয় ২০০৬ সালে। এর আগে কেবল ১ ডোজ টিকা দেওয়া হতো। এছাড়া এখনও এমন মানুষ রয়েছে যারা টিকা নেওয়া এড়িয়ে যান। চিকিৎসকদের মতে, দ্বিতীয় ডোজ হামের বিরুদ্ধে ৯৭ থেকে ৯৯% পর্যন্ত সুরক্ষা দেয়। সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে একটি দেশের অন্তত ৯৫% জনগণকে টিকার আওতায় আনা প্রয়োজন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই মানদণ্ড পূরণ করায় ২০১৫ সালে জাপানকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে মিনিস্ট্রি অফ হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ার অফ জাপান জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর পর থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের হার আর ৯৫% ছাড়াতে পারেনি, বরং প্রতি বছর তা কমছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, কোভিড মহামারীর কারণে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে। আবার ২ ডোজ নেওয়ার পরও সময়ের সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। দীর্ঘদিন বড় ধরনের প্রাদুর্ভাব না থাকায় গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। সবকিছু মিলিয়ে এবার জাপানে হামের পুনরুত্থান দেখা যাচ্ছে। সংক্রমণ বাড়তে থাকায় এখন মানুষ আবার টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে। যদিও নিয়মিত টিকা বিনামূল্যে দেওয়া হয়, অনিয়মিত কিংবা বয়স্কদের টিকা নিতে নিজের পকেট থেকেই খরচ করতে হয়। মূল্যস্ফীতির এই সময়ে সেটি অনেককেই নিরুৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অন্তত সাময়িকভাবে কোভিড-১৯ টিকার মতো সরকারি খরচে হামের টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ৬ দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়।
রোববার সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টিরি কাজাগাম প্রধান। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে এবং এআইএডিএমকের বাইরে কোনো অদ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে। গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে গত ৪ দিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলরেকারের সঙ্গে ৪ দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা। গত শনিবার রাজ্যপালের কাছে দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, টিভিকের নিজস্ব বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের ৫ জন, ভিসিকের ২ জন, সিপিআই-এর ২ জন, সিপিআইএম-এর ২ জন এবং আইইউএমএল-এর ২ জন বিধায়ক তাকে সমর্থন দিচ্ছেন। বিজয় নিজে ২টি আসন থেকে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে বর্তমানে এই জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন। ১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনসভার এমন কোনো দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান ২ দ্রাবিড় শিবিরের সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক নতুন সূর্যোদয় হিসেবে অভিহিত করছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্য পরিচালনায় তার নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আগামী ১৩ই মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। যুদ্ধে কে জিতছে, যে বেশি আঘাত করছে নাকি যে টিকে থাকছে? উপসাগরীয় সংঘাতে এই প্রশ্নটাই এখন ঘুরছে বিশ্বজুড়ে। আর সেই প্রশ্নের কেন্দ্রে এক নাম, ইরান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মিয়ারশাইমার বহু আগেই বলেছিলেন, দুর্বল কোনো দেশ যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকতে পারে সেটাই তার কৌশলগত জয়। আজকের বাস্তবতায় সেই তত্ত্ব যেন চোখের সামনে প্রমাণ করছে ইরান। যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যাপক হামলায় ইরানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস, সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে বড় আঘাত, সব মিলিয়ে তাৎক্ষণিক এবং টেকনিক্যাল যুদ্ধে এগিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধ শুধু তাৎক্ষণিক লড়াই নয়, এতে আছে দীর্ঘমেয়াদী কৌশলও। আর ঠিক সেইখানে খেলাটা ঘুরে গেছে। ইরান সরাসরি মুখোমুখি সংঘর্ষে না গিয়ে বেছে নিয়েছে অসম যুদ্ধ, অর্থাৎ অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি। এই কৌশলের সবচেয়ে বড় হাতিয়ার হলো হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান কার্যরত বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি করেছে। জাহাজ চলাচলে বাধা, হামলার আশঙ্কা, সব মিলিয়ে তেলের দাম বেড়েছে আর চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ জয়ের দাবি করছেন, অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছেন। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের শর্ত ছাড়া কোনো সমঝোতা নয়। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, কিন্তু সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে এখন তারা কৌশলগত অচলাবস্থায় পড়েছে। এই যুদ্ধে ইরানের বড় শক্তি সহ্য করার ক্ষমতা। ইসলামী বিপ্লবের পর থেকেই দীর্ঘ নিষেধাজ্ঞা, এমনকি ৮ বছরের ইরাক যুদ্ধ, সব পেরিয়ে টিকে থাকায় অভিজ্ঞতা রয়েছে তাদের। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও এসেছে বড় ধরনের পরিবর্তনের আভাস। যেসব দেশ এতদিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল তারা এখন নতুন সমীকরণ খুঁজছে। চীন ও রাশিয়ার মতো শক্তির দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো। এমনকি সৌদি আরবের মতো দেশও এখন সরাসরি সংঘাতের বদলে সহাবস্থানের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে। কারণ এই যুদ্ধ দেখিয়েছে সংঘাত নয়, সমঝোতাই হতে পারে ভবিষ্যতের পথ।